স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল অনলি ম্যাথমেটিক্স। আজকে আমরা এইচএস ম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টারের আরো কয়েকগুলা টপিক নিয়ে ডিসকাশন করব। ওকে, আজকে আমাদের যেটা ফার্স্ট টপিক যা নিয়ে আমরা ডিসকাশন করব সেইটা হইল গিয়া হোয়াট ইজ বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটন জিনিসটা কি? ঠিক আছে, দেখো বোর ম্যাগনেটন জিনিসটা কি আমি এক্সপ্লেইন করি তোমাদেরকে। মনে করো এটা হইল গিয়ে অরবিট অফ ইলেকট্রন। এই অরবিটের মধ্যে ইলেকট্রন ঘুরে, যখন সে অরবিটে ঘুরে সেই অরবিটের রেডিয়াস মনে করো স্মল আর, এটা ইলেকট্রনের অরবিট। ইলেকট্রন যখন তার অরবিটে ঘুরবে, ওকে, তখন সেই অরবিটে একটা ম্যাগনেটিক শেল দিব বা ম্যাগনেটিক ডাইপোল। সেই অরবিটটা একটা ম্যাগনেটিক শেল বা ম্যাগনেটিক একটা ডাইপোলে পরিণত হয়। আর সে যদি ম্যাগনেটিক শেল বা ম্যাগনেটিক ডাইপোলে পরিণত হয় তাহলে একটা ডাইপোল মোমেন্টেই, এই হইল গিয়ে ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডাইরেকশন। এখানে দেখো ইলেকট্রন ঘুরে এইদিকে, ইন দিস ডাইরেকশন ইলেকট্রন ইজ মুভিং। ইলেকট্রন যেদিকে মুভ করে তার ঠিক উল্টা দিকে কে মুভ করে? কারেন্ট। আমরা জানি কনভেনশনাল কারেন্ট অলওয়েজ মুভস অপোজিট টু দ্য ডাইরেকশন অফ ইলেকট্রন। এই হইল গিয়া একটা ম্যাগনেটিক শেল তৈরি হয়েছে। সেই ম্যাগনেটিক শেলটা হইল গিয়া ইলেকট্রন যে অরবিটে ঘুরে সেই অরবিটে এই ম্যাগনেটিক শেল বা ম্যাগনেটিক ডাইপোল হিসেবে আমরা কনসিডার করছি। সেই ডাইপোল যদি তৈরি হয় এখানে একটা ডাইপোল মোমেন্ট থাকবে। এই হইল গিয়া ডাইপোল মোমেন্টের ডাইরেকশন। পাশের ছবিতে দেখো অপোজিট কারেন্টের ডাইরেকশন আর ইলেকট্রনের ডাইরেকশন এই ছবির তুলনায় ঠিক অপোজিট, এক্স্যাক্টলি অপোজিট কম্পেয়ার টু দিস ফিগার। আর যে ম্যাগনেটিক শেল তৈরি হইব বা ম্যাগনেটিক ডাইপোল তৈরি হইব সেই ডাইপোলের যে ম্যাগনেটিক মোমেন্ট থাকবে, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যেটা থাকবে সেই ডাইপোল মোমেন্টের ডাইরেকশন এই দিকে। ওকে, তাই যে আমরা কি লিখতে পারি এখন? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট লেখা যায় কারেন্ট ইনটু এরিয়া। এরিয়া মানে এই অরবিটের এরিয়া। আর যেহেতু এটা সার্কুলার, অরবিটটা সার্কুলার ইন শেপ, তাইলে এরিয়ার জায়গাতে আমরা কি বসাইতে পারি? পাই আর স্কয়ার, যেহেতু আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য অরবিট। এটার এক নম্বর ইকুয়েশন আপাতত দিয়ে রাখি। এগেইন আর কি জানি আমরা? কারেন্ট ইকুয়াল টু চার্জ বাই টাইম। ওকে, চার্জ বাই টাইম আমরা জানি কারেন্ট ইকুয়াল টু চার্জ বাই টাইম। কিন্তু একবার যদি ঘুরে ইলেকট্রনটা যদি একবার তার অরবিটে ঘুরে, তখন একবার ঘুরতে যে সময় লাগে দ্যাট সময় ইজ নোন অ্যাজ টাইম পিরিয়ড। তা আমরা কনসিডার করি একবার রোটেট করছে ইলেকট্রনটা, একবার তার অরবিটে ঘুরছে। একবার যদি ঘুরে তাইলে কারেন্ট ইকুয়াল টু চার্জ বাই টাইম পিরিয়ড লেখে। ওকে, that implies current equal to চার্জ রে ই লিখলাম, যেহেতু এটা ইলেকট্রন তার চার্জ ই, আর টাইম পিরিয়ড রে লিখলাম ক্যাপিটাল টি। that implies current equal to চার্জের জায়গাতে ই আর টাইম পিরিয়ড রে আমরা জানি ফার্স্ট ইয়ারে পাইছি টুয়াইস পাই বাই ওমেগা লেখা যায়। that implies I equal to E omega by twice pi। এটারে দিলাম 2 নম্বর ইকুয়েশন। এখন 2 নম্বর থেকে আমরা মানে 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা কারেন্টের এক্সপ্রেশন পাইছি। এই এক্সপ্রেশনটা যদি নিয়ে আমরা একে বসাই মানে ইকুয়েশন 1 এ নিয়ে বসাই তাহলে কি পাইমু? Therefore from equation 1 we get m magnetic dipole moment, m equal to I এর জায়গাতে কি বসাইমু? e omega by twice pi। আর যেহেতু অরবিটটা সার্কুলার ইন শেপ তাহলে এরিয়ার জায়গাতে বসাইমু পাই আর স্কয়ার। ঠিক আছে, তাইলে আলটিমেটলি কি পাইলাম আমরা? পাই পাই ক্যান্সেল হইল, m equal to e omega r square by 2। এটারে দিয়ে রাখলাম আমরা 3 নম্বর ইকুয়েশন। ওকে, এটা আমরা কাজে লাগবে।
এখন ফ্রম বোর্ডস থিওরি থেকে আমরা জানি যে যে কোনো জিনিস যদি ঘুরে তাহলে একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম তৈরি হয়। রোটেশনাল মোশনে থাকলে কি তৈরি হয়? অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর সেই অ্যাঙ্গুলার মোমেন্টাম L ইকুয়াল টু ইন্টিগ্রাল মাল্টিপুল অফ h বাই 2h পাই। এটা আমরা পাইছি বোর্ডস থিওরি থেকে। অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু ইন্টিগ্রাল মাল্টিপুল অফ h বাই 2h পাই। দ্যাট ইমপ্লাইজ L এর জায়গাতে I ওমেগা লেখা যায়। এটা আমরা ফার্স্ট ইয়ারে পাইছি যে অ্যাঙ্গুলার মোমেন্টারে I ওমেগা লেখা যায়। আর n h বাই 2h পাই, ঠিক আছে। I omega equal to n h by 2h pi। I রে আবার লেখা যায় mr square। This is the moment of inertia। omega এর জায়গাতে omega n h by 2h pi। Okay, that implies omega r square equal to n h by 2h pi। আর এদিক থেকে m গেল কি এখানে, ঠিক আছে। এটা লেখা যায় উপরের লাইন থেকে এই লাইনটা আমরা পাইতে পারি। দিস ইজ ইকুয়েশন 4। এই 4 এ আমরা কার ভ্যালু পাইছি? ওমেগা r স্কয়ার। এই ওমেগা r স্কয়ার এর ভ্যালু যেটা পাইছি এটা নিয়ে যদি আমরা ইকুয়েশন 3 তে বসাই তাহলে কি পাইবো আমরা? therefore from equation 3 we get n equal to e by 2 আর ওমেগা r স্কয়ার এর জায়গাতে কি বসাইমু? n h by 2h pi m। that implies n equal to n e h by 4 pi m। ওকে, এখন দেখো সেই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট is integral multiple of this term। magnetic dipole moment is equal to integral multiple of this term, and this term is known as Bohr magneton। এই টার্মটারে আমরা কি কইমু? Bohr magneton। ওকে, this magnetic dipole moment আগে আমরা কইছি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কেন তৈরি হইছে? কারণ অরবিটটা একটা ম্যাগনেটিক শেল বা ম্যাগনেটিক ডাইপোলে পরিণত হইছে। আর ম্যাগনেটিক শেল বা ম্যাগনেটিক ডাইপোলে যদি পরিণত হয় তাহলে এখানে একটা ডাইপোল মোমেন্ট আইবো, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। সেই ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু আলটিমেটলি আমরা কত পাইলাম? ইন্টিগ্রাল মাল্টিপল অফ EH বাই 4 pi m, and this term is called Bohr magnet। ওকে, তাইলে আমরা এখন যেমন গিয়া নেক্সট যে টপিক নিয়ে আমরা ডিসকাস করব এটা হলো গিয়া কত ভাবে ইনডিউসড ইএমএফ তৈরি করা যায়। কত ভাবে, ইন হাউ মেনি ওয়ে দ্য ইনডিউসড ইএমএফ ক্যান বি জেনারেটেড। ইন হাউ মেনি ওয়ে ইনডিউসড ইএমএফ ক্যান বি জেনারেটেড। আমরা জানি যে ম্যাগনেটিক ফ্লাক্স যদি চেঞ্জ হয় তাইলে ইনডিউসড ইএমএফ তৈরি হয়। ম্যাগনেটিক ফ্লাক্স যদি চেঞ্জ হয়, ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হইলে তাইলেই আমরা কি কইমু? ইনডিউসড ইএমএফ তৈরি হইব। এটাই ফ্যারাডে কইয়া গেছে। অ্যাকর্ডিং টু ফ্যারাডে যদি ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয় তাইলেই ইনডিউসড ইএমএফ পাইমু। এখন এই হইল গিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সের এক্সপ্রেশন ফাই ইকুয়াল টু n a b cos θ। এখন এই ফ্লাক্সটা যদি চেঞ্জ হয় তাইলেই আমরা ইনডিউসড ইএমএফ পাইমু। এই ফ্লাক্স বা ফাই চেঞ্জ করতে গেলে আমরা যদি n চেঞ্জ করি, নাম্বার অফ টার্নস অফ দ্য সার্কিট বা নাম্বার অফ টার্নস অফ দ্য কয়েল, নাম্বার অফ টার্নস যদি চেঞ্জ করি তাইলেও ফ্লাক্স চেঞ্জ হইব। n চেঞ্জ করলে ফ্লাক্স চেঞ্জ হইব, আর ফ্লাক্স চেঞ্জ করলে বা ফ্লাক্স চেঞ্জ হইলে আমরা ইনডিউসড ইএমএফ পাইব। তাইলে n চেঞ্জ করলে, n মানে নাম্বার অফ টার্নস চেঞ্জ করলে ফ্লাক্স চেঞ্জ হইব, আর ফ্লাক্স চেঞ্জ হইলে আমরা কি পাইব? ইনডিউসড ইএমএফ। নেক্সট ওয়ান, এরিয়া যদি চেঞ্জ হয়, এরিয়া অফ দ্য কয়েল বা এরিয়া অফ দ্য সার্কিট, ক্লোজ সার্কিট বা ক্লোজ লুপ যদি চেঞ্জ হয় তাইলে কি চেঞ্জ হইব? ফ্লাক্স চেঞ্জ হইব। আর ফ্লাক্স চেঞ্জ হইলে আমরা কি পাইব? ইনডিউসড ইএমএফ। যদি ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ডটাও চেঞ্জ হয়, ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ডটাও যদি চেঞ্জ হয় তাইলেও ফ্লাক্স চেঞ্জ হইব। ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ডটা যদি চেঞ্জ হয় তাইলেও কি চেঞ্জ হইব? ফ্লাক্স চেঞ্জ হইব। আর ফ্লাক্স যদি চেঞ্জ হয় তাইলে আমরা কি পাইব? ইনডিউসড ইএমএফ। আর কি
কিসের উপর ডিপেন্ড করে? থিটা। থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর এন্ড বি ভেক্টর। এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল হলো কি থিটা। থিটা যদি চেঞ্জ হয় মানে অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর এন্ড বি ভেক্টর, এরিয়া ভেক্টর এন্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর যদি চেঞ্জ হয় তাইলেও ফ্লাক্স চেঞ্জ হবে। আর ফ্লাক্স যদি চেঞ্জ হয় তাইলে আমরা কি পাইবো? ইনডিউসড ইএমএফ। তার মানে ইনডিউসড ইএমএফ জেনারেট হইতে গেলে বা প্রডিউস হইতে গেলে কয় ভাবে আমরা তারে তৈরি করতে পারি, প্রডিউস করতে পারি? 4 ভাবে। নাম্বার অফ টার্নস চেঞ্জ করিয়া ফ্লাক্স চেঞ্জ হইব, আমরা আগেই কইছি। আর ফ্লাক্স চেঞ্জ হলে ইনডিউসড ইএমএফ হইব। এরিয়া চেঞ্জ করলেও ফ্লাক্স চেঞ্জ হইব, তৈরি হইব ইনডিউসড ইএমএফ। ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ডটাও যদি চেঞ্জ হয় তাইলেও ফ্লাক্স চেঞ্জ হইব। আর ফ্লাক্স চেঞ্জ হলে কিটা হইব? ইনডিউসড ইএমএফ। আর থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এরিয়া ভেক্টর এন্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। এই অ্যাঙ্গেলটাও যদি চেঞ্জ হয় তাইলেও ফ্লাক্স চেঞ্জ হইব। আর ফ্লাক্স চেঞ্জ হলে আলটিমেটলি আমরা ইনডিউসড ইএমএফ পাই। তাহলে ইনডিউসড ইএমএফ 4 ভাবে তৈরি করা যায়। ইনডিউসড ইএমএফ 4 ভাবে তৈরি বা জেনারেট করা যায় বা প্রডিউস করা যায়। ওকে, এই গেল এই টপিক নিয়ে আমাদের ডিসকাশন। আমরা এখন যাবো গিয়ে নতুন একটা টপিক। আমাদের নেক্সট যে টপিক নিয়ে ডিসকাশন করব সেই টপিকটা হইল গিয়া এসি জেনারেটর বা ডায়নামো। এসি জেনারেটরের আরেক নামই হইল গিয়া ডায়নামো। সেই এসি জেনারেটর বা ডায়নামো কিভাবে কাজ করে সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। ওকে, প্রথম আমরা পরিচয় দিই এসি জেনারেটর বা ডায়নামো জিনিসটা কি। এসি জেনারেটর বা ডায়নামো হইল গিয়া একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, যে ডিভাইসে মেকানিক্যাল এনার্জিরে কনভার্ট করে ইলেকট্রিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জিরে কনভার্ট করে ইলেকট্রিক্যাল এনার্জি, জাস্ট অপোজিট টু মোটর। মোটরে কি করছিল? ইলেকট্রিক মোটরে ইলেকট্রিক এনার্জিরে কনভার্ট করছিল মেকানিক্যাল এনার্জি। আর এখানে মেকানিক্যাল এনার্জি কনভার্ট হইব ইলেকট্রিক্যাল এনার্জি। ওকে, দেখো তার কনস্ট্রাকশন নিয়ে একটু আলোচনা করি আমরা। এই নিলাম আমরা ম্যাগনেটিক পোল দুইটা, একটা নর্থ পোল একটা সাউথ পোল। ওকে, মাঝখানে এই মাঝখানের স্পেসে আছে ম্যাগনেটিক ফিল্ড, যেটা লাইনস অফ ফোর্স দিয়ে আমরা দেখাইছি। আর আছে কি? একটা কয়েল আছে। সেই কয়েলটারে আমরা কয়েল কই না, আমরা কই আর্মেচার। ওকে, আর্মেচার, তার নাম দিছি এবিসি, আর্মেচার। কপারের তার দিয়ে বানানো, কপারের তার দিয়ে বানানো একটা কয়েল। দ্যাট কয়েল ইজ কল্ড আর্মেচার। আর্মেচারের যে দুই এন্ড বাইছে, একটা তারই তো গেছে ঘুরিয়া, তার দুই এন্ড আইয়া লাগছে দুইটা রিং এর সঙ্গে। এখানে স্প্লিট রিং না, এখানে কয় স্লিপ রিং। স্লিপ রিং, এই স্লিপ রিং B1 আর B2 এর সঙ্গে দুইটা এন্ড আইয়া জয়েন হচ্ছে। একটা স্লিপ রিং এর নাম রাখছে B1 আর একটা স্লিপ রিং এর নাম রাখছে B2। সেই স্লিপ রিং এর সঙ্গে টাচ করিয়া দিছে, টাচ কন্টাক্ট করিয়া দিছে দুইটা কার্বন ব্রাশ, একটা হলো C1 একটা C2। আর কার্বন ব্রাশ থেকে লাগানো হইছে এক্সটার্নাল সার্কিট। এক্সটার্নাল সার্কিট, তবে এক্সটার্নাল সার্কিটের কাজটা কি? কারেন্ট যে হইল, এখানে যে কারেন্ট ডেভেলপ করব জেনারেটরে, সেই কারেন্টটা এক্সটার্নাল সার্কিটের মধ্যে দিয়া ফ্লো করব। সেই কারেন্টটা এক্সটার্নাল সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো করব। আর এক্সটার্নাল সার্কিটের এখানে যদি একটা বাল্ব থাকে, সেই বাল্বটা গ্লো করব কারেন্ট যেহেতু ফ্লো করব। ওকে, এই টুকরাটা হইল কি, এইটুকু জায়গাটা হইল গিয়া এক্সটার্নাল সার্কিট। আর বাদ বাকিটা হইল গিয়া পার্ট অফ এসি জেনারেটর বা ডায়নামো। এখন কথা হইল এই আর্মেচার বা কয়েলটারে যখন আমরা ঘুরাইব ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, ওকে, তখন কি চেঞ্জ হইব? ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হইব। ঘুরাইব তো তাহলে কারে ঘুরাইব? এই আর্মেচারটারে ঘুরাইব ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন আমরা ঘুরাইব তখন আমরা মেকানিক্যাল এনার্জি এক্সপেন্ড করিয়া, তখন মেকানিক্যাল এনার্জি খরচ করিয়া তারে ঘুরাইব। কার ভিতরে ঘুরাইব? ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘুরাইলে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হইব। আর ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হইলে কি তৈরি হইব? ইনডিউসড ইএমএফ এবং করসপন্ডিং ইনডিউসড কারেন্ট। আর সেই ইনডিউসড কারেন্ট এক্সটার্নাল সার্কিট দিয়ে ফ্লো করিয়া, বাল্ব যদি থাকে এক্সটার্নাল সার্কিটে, সেই বাল্বটারে গ্লো করাইব, মানে বাল্বটা জ্বলিয়ে উঠব ডিউ টু দা ইনডিউসড কারেন্ট প্রডিউস ডিউ টু দা মোশন বা রোটেশন অফ দা আর্মেচার ইনসাইড দা ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এখন কথা হইল এটা যে ঘুরে আর্মেচারটা ঘুরলে কি চেঞ্জ হয়? ফ্লাক্স চেঞ্জ। আর কি ফ্লাক্স? ম্যাগনেটিক ফ্লাক্স।
আর ম্যাগনেটিক ফ্লাক্স আমরা লিখতে পারি একটু আগেও পাইছি NAB cos থিটা। ওকে, আবার জানি আরেকটা জিনিস, ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি, angular velocity equal to angular displacement by time, that implies theta equal to omega t। তাইলে আমরা লিখতে পারি আরেকটা লাইন, phi equal to NAB cos omega t, থিটার জায়গাতে কি বসাইলাম omega t। এখন ফ্যারাডের থার্ড ল যেটা আমরা পাইছিলাম, সেই থার্ড ল আর সঙ্গে লেঞ্জ ল ইউজ করলাম, সেইটার থেকে আমরা কি পাইছিলাম যে ইনডিউসড ইএমএফ যেটা হয় এটা হলো গিয়া মাইনাস ডি পাই বাই ডিটি। ওকে, তাইলে আর চেঞ্জ ইন ফ্লাক্স তৈরি করে ইনডিউসড ইএমএফ, চেঞ্জ ইন ফ্লাক্স উইথ রেসপেক্ট টু টাইম প্রডিউস দ্য ইনডিউসড ইএমএফ, দ্যাট ইমপ্লাইজ ই ইকুয়াল টু মাইনাস ডি ডিটি। আর ফাইয়ের জায়গাতে লিখলাম কি NAB cos ওমেগা টি। তাইলে E ইকুয়াল টু NAB কনস্ট্যান্ট, মাইনাস একটা সাইন আছে বাইরে, আর cos ওমেগা টি রে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাইমু মাইনাস সাইন ওমেগা টি, মাইনাস সাইন ওমেগা টি। মাইনাস সাইন ওমেগা টি যদি পাই, আর এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসে মাইনাস গিয়ে, আর এখানে ওমেগা টির উপরে যদি আবার ডিফারেন্সিয়েশন করি ওমেগা টি, তাহলে একটা ওমেগা পাইব। তাহলে ইনডিউসড ইএমএফ যেটা তৈরি হইল তার এক্সপ্রেশন হলো NAB ওমেগা সাইন ওমেগা টি। ওকে, এর একটা ইকুয়েশন দিয়ে আপাতত মার্ক করে রাখি। সাপোজ দিস ইকুয়েশন ইজ ইকুয়েশন নাম্বার 1। ওকে, এখন যে কথাটা আমি বলবো সেটা হলো গিয়া, যখন ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে, এইখানে ম্যাগনেটিক ফিল্ড একটা, ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে কয়েলটা যদি প্যারালাল থাকে, ঠিক আছে, প্রথম অবস্থায় প্যারালাল থাকে, তারপরে তারে রোটেট করাই, আর্মেচার বা কয়েলটারে রোটেট করাই। প্রথম অবস্থায় ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে আর্মেচারটা যখন প্যারালাল আসছে তখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। ওকে, আর থিটা যদি 0 ডিগ্রি হয়, E ইকুয়াল টু আমরা কত পাইব NAB ওমেগা সাইন থিটা, মানেই তো হইল গিয়া ওমেগা টি। তাইলে সাইন 0 ডিগ্রি, আর সাইন 0 ডিগ্রির ভ্যালু আমরা জানি 0, তাইলে পুরা টার্মটাই কি হয়ে যাব 0, মানে ইনডিউসড ইএমএফ এর ভ্যালুটা হইব 0 যখন ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে আর্মেচারটা থাকবে প্যারালাল। ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে আর্মেচারটা যখন প্যারালাল থাকবে তখন ইনডিউসড ইএমএফ হইব 0। ওকে, এখন আর্মেচারটারে ঘুরাইলাম আমরা মেকানিক্যাল এনার্জি দিয়ে তো বা মেকানিক্যাল ওয়ার্ক করিয়া কারে ঘুরাইলাম, আর্মেচারটারে ঘুরাইলাম। কতখানি ঘুরাইলাম, মনে করো 90 ডিগ্রি ঘুরাইলাম। কতখানি ঘুরাইছি 90 ডিগ্রি। এটা সেকেন্ড কেস, এটা ফার্স্ট কেস, এখন সেকেন্ড কেস। তখন কি হইব E ইকুয়াল টু NAB ওমেগা সাইন 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রির ভ্যালু আমরা জানি 1। তাইলে আলটিমেটলি E ইকুয়াল টু কত হইব NAB ওমেগা। এটা হইল গিয়া ইনডিউসড ইএমএফ যেটা প্রডিউস হইছে তার ম্যাক্সিমাম ভ্যালু। এই যে ইনডিউসড ইএমএফ যেটা তৈরি হইছে ডিউ টু দা রোটেশন অফ দা আর্মেচার, এটা হইল গিয়া তার ম্যাক্সিমাম ভ্যালু, তার নাম দিয়ে রাখলাম E0। ওকে, এটা 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি, এটা 3 নম্বর ইকুয়েশন। ওকে, এখন আরো 90 ডিগ্রি ঘুরাই আরে আর্মেচার ইনসাইড দা ম্যাগনেটিক, ঘুরাইতে লাগবে তো, তারে ঘুরাইলেই তো ফ্লাক্স চেঞ্জ হইব। তাইলে এখন ওমেগা টি ইকুয়াল টু থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, আরো 90 ঘুরাইব। থার্ড কেস, তখন E ইকুয়াল টু কি হইব NAB ওমেগা সাইন 180 ডিগ্রি, আর সাইন 180 ডিগ্রির ভ্যালু হলো 0, তাইলে আলটিমেটলি পুরো টার্মটাই ইজ ইকুয়াল 0। ওকে, তারপর আরো 90 ঘুরাইলাম, আর্মেচারটারে আরো 90 ঘুরাইলাম ইনসাইড দা ম্যাগনেটিক, আরো 90 ঘুরাইলে ওমেগা টি ইকুয়াল টু থিটা ইকুয়াল টু 270 ডিগ্রি। ঠিক আছে, তাইলে E ইকুয়াল টু কত হইব এখন NAB ওমেগা সাইন
270 ডিগ্রি আর sin 270 ডিগ্রির ভ্যালু হইল কি -1 তাইলে এটা কি হইব মাইনাস এই জিনিসটার ভ্যালু sin 270 ডিগ্রির ভ্যালু হইল কি -1 তাইলে এক্সপ্রেশন কি পাইমু n a b ওমেগা পাইমু যেহেতু এটা -1 তাইলে আগে দেখো এই জিনিসটারে আমরা লিখলাম e নট তাইলে এই জিনিসটারে কি লিখবো আমরা মাইনাস e নট এটা হলো 5 নম্বর ওকে তাইলে কতখানি পর্যন্ত আলটিমেটলি এখন পর্যন্ত ঘোরানো হইছে 270 ডিগ্রি পর্যন্ত আমরা আর্মেচারে ঘুরাইছি ইনসাইড দা ম্যাগনেটিক ফিল্ড এখন আরো 90 ডিগ্রি ঘুরাই আরো 90 ডিগ্রি ঘুরাইলে হইব কি কত ডিগ্রি রোটেশন টোটাল 360 ডিগ্রি তাইলে আমরা কি লিখতে পারি নাও omega t equal to theta equal to 360 degree therefore E equal to NAB omega sin 360 degree আর sin 360 ডিগ্রির ভ্যালু হলো গিয়ে 0 তাইলে আলটিমেটলি পুরো টার্মটাই ই লিখব 0 sin 360 এর ভ্যালু 0 হইলে পুরো টার্মটাই কি লিখব 0 তাইলে আমরা ঘুরিয়ে আবার জায়গাতে গেলাম 360 ডিগ্রি রোটেশন মানে ঘুরিয়ে আবার অরিজিনাল পজিশন বা ইনিশিয়াল পজিশনে আই গেলাম কারে ঘুরাইলাম আর্মেচারে ঘুরাইলাম ইনসাইড দা ম্যাগনেটিক ফিল্ড ঘুরাইতে গিয়ে আমরা কি স্পেন্ড করছি মেকানিক্যাল এনার্জি স্পেন্ড করছি বা মেকানিক্যাল ওয়ার্ক ডান করছি আর সেই মেকানিক্যাল ওয়ার্ক ডানটাই আলটিমেটলি কি হিসাবে আমরা পাইলাম ইলেকট্রিক্যাল এনার্জি বা ইনডিউসড কারেন্ট প্রডিউস হইলো সার্কিটের মধ্যে এখন একটা গ্রাফ আঁকিয়া এই পুরো জিনিসটারে আমরা ডেমনস্ট্রেট করি দেখো এই আঁকলাম এইদিকে নিলাম ইনডিউসড ইএমএফ y অ্যাক্সিস দিয়ে আর x অ্যাক্সিস দিয়ে ওমেগা t মানে অ্যাঙ্গেল এটা তো অরিজিন বুঝবা যখন অ্যাঙ্গেল আসলো এই রকম দিয়াটাকে আমরা 90 ডিগ্রি 180 ডিগ্রি 270 ডিগ্রি 360 ডিগ্রি ওকে প্রথম অ্যাঙ্গেলটা আসলে যখন 0 ডিগ্রি তখন ইএমএফ আমরা কত পাইছি 0 পাইছি 0 ডিগ্রিতে ইএমএফ 0 মানে এই পয়েন্ট যখন 90 ডিগ্রি হইছে 90 ডিগ্রি দেখো 90 ডিগ্রি হইছে তখন ইএমএফ এর ভ্যালু আমরা কত পাইছি ই নট মানে ম্যাক্সিমাম ভ্যালু পাইছি ইএমএফ এর ম্যাক্সিমাম ভ্যালু পাইছি মনে করো এই জায়গাতে এটা হলো ই নট ওকে তারপরে গেল এটা ই নট তারপরে যখন 180 ডিগ্রি আমরা ঘুরাইছি 180 ডিগ্রি রোটেশন করাইছি আর্মেচারে তখন ইনডিউসড ইএমএফ আবার কত হইছে দেখো 0 180 ডিগ্রিতে আবার 0 মানে এইটাই ওকে আবার আরো যখন 270 ডিগ্রি ঘুরাইছি মানে আরো 90 ডিগ্রি ঘোরানোর পরে যখন 270 ডিগ্রি রোটেশন হইছে তখন ইনডিউসড ইএমএফ কত পাইছি মাইনাস ই নট পাইছি মাইনাস ই নটটার উপরে দিয়ে আসছে তো মাইনাস ই নটটা এই জায়গাতে ওকে আর আরো 90 ঘোরানোর পরে যখন 360 রোটেশন হইছে তখন ইএমএফ আবার কত হইছে আবার 0 হইছে ওই হলো 0 তাইলে প্রত্যেকটা পয়েন্ট যদি আমরা জয়েন করি তাহলে এইভাবে পাইব তাইলে এই হলো কি ইনডিউসড ইএমএফ এর গ্রাফ বা ইনডিউসড কারেন্টের গ্রাফ আর গ্রাফ দেখলে আমরা বুঝতে পারি দা গ্রাফের নেচার ইজ সাইনোসোডাল বা সাইন ওয়েভ কইরা সাইনোসোডাল বা সাইন ওয়েভ আর এইরকম নেচার কে দেখায় অল্টারনেটিং কারেন্ট এইরকম সাইন ওয়েভ কে দেখায় ডিসি এ দেখায় না এসি এ দেখায় এসি মানে অল্টারনেটিং কারেন্ট তার মানে আমরা বুঝতে পারলাম যে ইনডিউসড ইএমএফ যেটা তৈরি হয়েছে এসি জেনারেটরের মধ্যে আর নামও তো তার এসি জেনারেটর তাইলে সেই কারেন্টের নেচারটা অল্টারনেটিং ইন নেচার এটা কনফার্ম করলাম আমরা কি আঁকিয়া গ্রাফ আঁকিয়া গ্রাফের থেকে আমরা কি দেখলাম ওয়েভের মতো দ্যাট ওয়েভ ইজ কল্ড সাইন ওয়েভ বা সাইনোসোডাল ওয়েভ ঠিক আছে তাইলে আমরা এসি জেনারেটর বা ডায়নামো থেকে আলটিমেটলি যে কারেন্টটা পাইলাম দ্যাট কারেন্ট ইজ অল্টারনেটিং ইন নেচার ঠিক আছে এখন আমরা দেখব যে নেক্সট যে টপিক নিয়ে আমরা ডিসকাস করব সেই টপিকটা হলো গিয়ে ট্রান্সফরমার কারেন্ট হোয়াট ইজ ট্রান্সফরমার আমরা তো ট্রান্সফরমার সবাই দেখছি রাস্তাঘাটে রাস্তার পাশে দেখা যায় টির উপরে ট্রান্সফরমার বসানো আর সেই ট্রান্সফরমার থেকেই আমাদের বাড়িতে কারেন্ট আসে ট্রান্সফরমার আমরা সবাই দেখছি মস্ত বড় বড় শেপের থাকে সাইজ অনেক বড় থাকে ট্রান্সফরমারের ছোট সাইজেরও ট্রান্সফরমার দেখা যায় অনেক ছোট ছোট ডিভাইসের মধ্যে ছোট ছোট ট্রান্সফরমার থাকে ট্রান্সফরমার জিনিসটা
ট্রান্সফরমার হলো কি আরেকটা ইলেকট্রিক্যাল ডিভাইস, যে ডিভাইসে ভোল্টেজ রে বাড়াইতেও পারে কমাইতেও পারে। ওকে, সে ভোল্টেজ রে বাড়াইতেও পারে কমাইতেও পারে। যদি ভোল্টেজ বাড়াইতে পারে একটা ট্রান্সফরমারে, তখন তাহলে আমরা কই স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার। আর যদি ভোল্টেজ এ কমায় তাহলে কোনো স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে ট্রান্সফরমার মূলত দুই রকমের, আরো আছে ভেরিয়েবল ট্রান্সফরমারও আছে, ভেরিয়াক জারেফার। কিন্তু ট্রান্সফরমারের কাজ হলো ভোল্টেজ বাড়ানো বা ভোল্টেজ কমানো। ভোল্টেজ বাড়াইলে কোনো স্টেপ আপ ট্রান্সফরমার, ভোল্টেজ কমাইলে কোনো স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর ভোল্টেজ যদি বাড়ে, খেয়াল করে একটা কথা, ভোল্টেজ যদি বাড়ে তো করেসপন্ডিং কারেন্ট কমবে। ভোল্টেজ বাড়লে, ভোল্টেজ যদি বাড়ে কারেন্ট কমবে, আর ভোল্টেজ যদি কমে কারেন্ট বাড়বে। ওকে, তার মানে যদি স্টেপ আপ ট্রান্সফরমারে ভোল্টেজ বাড়ে তাহলে কারেন্ট কমবে, আর স্টেপ ডাউন ট্রান্সফরমারে ভোল্টেজ যদি কমে তাহলে কারেন্ট বাড়ি যাবে। ওকে, এখন দেখো আমি একটা ছবি আঁকছি বোর্ডে। এটা একটা বইয়ের মতো যে আঁকছি, এটা হয় সিলিকন আয়রন কোর, সিলিকন আয়রন লেমিনেটেড কোর। সেই কোরের এক সাইডে পেঁচাইয়ে রাখা হয়েছে কয়েল, এক সাইডে পেঁচাইয়ে রাখা হয়েছে কয়েল। সেই কয়েল গুলারে আমরা বলি প্রাইমারি, প্রাইমারি কয়েল। আর আরেক সাইডে পেঁচাইয়ে রাখা হয়েছে, এই কোরের আরেক সাইডে পেঁচাইয়ে রাখা হয়েছে আরো কিছু তার, আরো কিছু কয়েল। এগুলার কয়েল সেকেন্ডারি কয়েল। একটা তার রি পেঁচাইয়ে পেঁচাইয়ে রাখা হয়েছে, এখানেও একটা তার রি পেঁচাইয়ে পেঁচাইয়ে রাখা হয়েছে, তার দুই এন্ড। সিমিলারলি সেকেন্ডারির মধ্যেও পেঁচাইয়ে পেঁচাইয়ে রাখা হয়েছে, মানে সেকেন্ডারি কয়েলেরও পেঁচাইয়ে রাখা হয়েছে সিলিকন আয়রন কোরের মধ্যে। এই দিকেরটা কইব প্রাইমারি, এটা হইব সেকেন্ডারি। প্রাইমারিরে আমরা কইব হইল ট্রান্সফরমারের ইনপুট, আর এটা হইল আউটপুট। আউটপুট মানে যেখান থেকে ট্রান্সফরমারের ডেলিভারি দেয় আউটার সার্কিটে। আমরা যে বাড়িতে যে কারেন্ট পাই, সেই কারেন্টটা অ্যাকচুয়ালি সেকেন্ডারি দিকে। পাড়াতে যে বা আমাদের এরিয়াতে যে ট্রান্সফরমার আছে, সেই ট্রান্সফরমার থেকে যে আমরা কারেন্ট পাই, সেই কারেন্টটা অ্যাকচুয়ালি আয় কই থেকে সেকেন্ডারি। আর পাওয়ার হাউস বা ইলেকট্রিক সাপ্লাই এ ইনপুটটা কোনখানে দেয়? ট্রান্সফরমারের প্রাইমারি দিতে, আর আমরার বাড়িতে আর ট্রান্সফরমারের সেকেন্ডারি দিতে। ওকে, এখন কথা হইল গিয়া এখানে কি এফেক্ট হয়? এখানে হয় মিউচুয়াল ইন্ডাকশন। মিউচুয়াল ইন্ডাকশন আমরা পাইছি লাস্ট ক্লাসে পাইছি। হোয়াট ইজ মিউচুয়াল ইন্ডাকশন? এটা হইল গিয়ে প্রাইমারি সার্কিট যেটার মধ্যে কারেন্ট চেঞ্জ হইব, কারেন্ট চেঞ্জ হলে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হইব, আর তার নেইবারিং সার্কিটের মধ্যে বা নেইবারিং কয়েলের মধ্যে তার এফেক্ট হইব। আর নেইবারিং কয়েলের মধ্যে যে ইএমএফ জেনারেট হইব, দ্যাট প্রসেস ইজ কল্ড মিউচুয়াল ইন্ডাকশন। মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের একটা এফেক্টের নাম হইল গিয়া, একটা অ্যাপ্লিকেশনের নাম হইল গিয়া মিউচুয়াল ইন্ডাকশন। আর ট্রান্সফরমারের মধ্যে সেই মিউচুয়াল ইন্ডাকশনটাই হয়। এখন আমরা ধরিয়া নিই সেকেন্ডারির মধ্যে যে ইনডিউসড ইএমএফ হইব, সেই ইনডিউসড ইএমএফ এর নাম রাখলাম ইএস। সেকেন্ডারির মধ্যে যে ইনডিউসড ইএমএফ হইব তার নাম রাখলাম ইএস। আর প্রাইমারির মধ্যে যে সেলফ ইন্ডাকশন এর যে ইনডিউসড ইএমএফ হইব তার নাম রাখলাম ইপি। ওকে, নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি রাখলাম এনপি, নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি এনপি, আর নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি এনএস। ওকে, এখন আমরা এইগুলা হইলে বুঝতে পারছো, ইনডিউসড ইএমএফ ইন সেকেন্ডারি, ইনডিউসড ইএমএফ ইন প্রাইমারি, নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি, নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি। এই যে পেজগুলা এগুলোর হয় নাম্বার অফ টার্নস। এখন আমরা জানি E ইকুয়াল টু মাইনাস d∅dt। আমরা কি পাইছি? ফ্রম Faraday's law of electromagnetic induction and using Lenz law, এই রিলেশনটা আমরা পাইছি। তো ফর প্রাইমারি, প্রাইমারির জন্য কি লিখতে পারি আমরা? মিলাইয়ে মিলাইয়ে প্রাইমারি কয়েলের জন্য কি লিখতে পারি? EP ইকুয়াল টু মাইনাস NP, নাম্বার অফ টার্নস আই দিব। এটা একটা টার্নের জন্য লেখা। এই রিলেশনটা ইজ রিটেন ফর ওয়ান টার্ন। আর এখানে কয়টা টার্ন আছে? NP d∅dt। ওকে, এখন সেকেন্ডারি কয়েলের জন্য কি লিখবো? ES ইকুয়াল টু মাইনাস NS d∅dt। তোমরা জিজ্ঞাসা পারো স্যার ফাই এখানে চেঞ্জ করলা না,
কারণ সেম ফ্লাক্সে দুটোটা সেম ম্যাগনেটিক ফ্লাক্সে প্রাইমারি আর সেকেন্ডারি দুটোটারে এফেক্ট করে। both the coils, primary and secondary coils, are affected by the same magnetic flux. আর same magnetic flux এফেক্ট করার দিকে এখানেও ফাই লেখছি, এখানেও ফাই লেখছি, এখানে ফাই পি, এখানে ফাই এস, এটা লেখছি না, কারণ সেম ফ্লাক্সে দুটোটারে এফেক্ট করে। এখন যদি আমরা ডিভাইড করি 2/1 যদি করি তাহলে কি পাইমু? ES by EP equal to NS by NP. ওকে, এইটারে লিখলাম আমরা, এই যে পাইলাম যেটা এটা হয় ট্রান্সফরমার রেশিও, এটারে কয় ট্রান্সফরমার রেশিও। দিস রেশিও ইজ নোন অ্যাজ ট্রান্সফরমার রেশিও। এখন কথা হলো, ইফ NS greater than NP, number of turns in secondary is greater than number of turns in primary, ধরিয়ে নিলাম। NS greater than যদি NP হয়, therefore ES greater than EP হইব। আর সেকেন্ডারি EMF যদি বেশি হয় প্রাইমারি থেকে, সেকেন্ডারি EMF বেশি প্রাইমারি থেকে, তখন এটারে আমরা কইব স্টেপ আপ ট্রান্সফরমার। তখন সেইটারে আমরা কি কইব? স্টেপ আপ ট্রান্সফরমার। আর আবার আরেকটা কেস আলোচনা করি উল্টাটা, if NS less than NP then ES less than EP, তখন কি দেখা যাইব? যে সেকেন্ডারির যে EMF, ইনডিউসড EMF, সেকেন্ডারি কয়েলের ইনডিউসড EMF is less than that of induced EMF in primary। আর এইরকম কেস হইলে সেকেন্ডারিটা যেহেতু সেকেন্ডারি EMF যেহেতু কমে গেছে, তাহলে এটা আমরা কোনো স্টেপ ডাউন ট্রান্সফরমার। ওকে, স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখন আসল কথাটা, ট্রান্সফরমারের তো ভোল্টেজ বাড়ায় কমায়, এটা নিয়ে আমরা আলোচনা করছি। ভোল্টেজ যখন বাড়ে কারেন্ট কমে, আর ভোল্টেজ যখন কমে কারেন্ট বাড়ে, এটাই তো। কিন্তু ইনপুট আর আউটপুটে একটা জিনিস, কিন্তু একটা ফিজিক্যাল কোয়ান্টিটি কনস্ট্যান্ট থাকে। এটা কি? এটা আইডিয়াল ট্রান্সফরমারের জন্য, একটা ভালো ট্রান্সফরমারের জন্য ইনপুটের পাওয়ার আর আউটপুটের পাওয়ার সবসময় ইকুয়াল থাকে। ইনপুটের ইলেকট্রিক পাওয়ার আর আউটপুটের ইলেকট্রিক পাওয়ার সবসময় সমান থাকে ফরেন আইডিয়াল ট্রান্সফরমার। তাইলে আমরা একটা আইডিয়াল ট্রান্সফরমার কনসিডার করি। For an ideal transformer, input power is equal to output power. ইনপুট তো বুঝতে হয়, প্রাইমারি ইনপুট পাওয়া হয়, আর এই যে জিনিসটা লাগাইছি এটা হলো একটা অল্টারনেটিং সোর্স, অল্টারনেটিং সোর্স অফ কারেন্ট। ওকে, আর সেকেন্ডারি রকম আমরা আউটপুট, তাহলে ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ার সমান থাকবো ফর এন আইডিয়াল ট্রান্সফরমার। আর ইলেকট্রিক পাওয়ারে লেখা যায় ভোল্টেজ ইনটু কারেন্ট। এখানে তো ভোল্টেজ নাই, এখানে ইএমএফ। ইনপুট পাওয়ারে আমরা পিপি লিখলে পাওয়ার অফ প্রাইমারি মানে ইনপুট, আর পাওয়ার অফ সেকেন্ডারি আউটপুট পাওয়ার। তাহলে এটাকে কিভাবে লেখা যাইব? ইপি ইনটু ভোল্টেজ ইনটু কারেন্ট। তো ভোল্টেজের জায়গাতে আমরা ইএমএফ ওয়াইআর, আর ধরিয়ে নিলাম এখানে কারেন্ট আছে আইপি। that implies ES into IS. Okay, that implies ES by EP equal to IP by IS. তাইলে এখান থেকে কি কনফার্ম হইল? দেখো স্যার, ইএমএফ মানে অরিজিনাল ভোল্টেজ আর কারেন্টের মধ্যে সম্পর্ক পুনাকুনি সম্পর্ক, মানে ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্সলি। তার মানে ভোল্টেজ যদি বাড়ে বা ইএমএফ যদি বাড়ে, কারেন্ট কমবে। ওকে, ভোল্টেজ যদি কমে বা ইএমএফ যদি কমে, তাহলে কারেন্ট বাড়বে। তাহলে এখান থেকে আমরা কনফার্ম হইলাম যতটুকু ভোল্টেজ বাড়ে তারে কম্পেনসেট করে লস অফ কারেন্ট বা ডিক্রিজ অফ কারেন্ট। আর যদি ডিক্রিজ ইন ইএমএফ হয়, তাহলে এখানে কম্পেনসেট করে ইনক্রিজ ইন কারেন্ট।
এটাই হলো গিয়া মেইন মেকানিজম অফ কিসের ট্রান্সফরমার। ট্রান্সফরমারের একটা আইডিয়াল ট্রান্সফরমারের কি সমান থাকে, ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ার সবসময় সমান থাকে। আর ইনপুট পাওয়ার মানে পাওয়ার ইন প্রাইমারি কয়েল, দেন আউটপুট পাওয়ার ইজ দ্য পাওয়ার ইন সেকেন্ডারি কয়েল। বুঝা গেছে? এখন কথা হলো গিয়া ট্রান্সফরমারের মধ্যে কি কি লস হইতে পারে, কি কি লস হইতে পারে। লস মানে ট্রান্সফরমারের লস মানে ইলেকট্রিক এনার্জি লস। ট্রান্সফরমারের লস মানে আলটিমেটলি লস অফ ইলেকট্রিক এনার্জি বা ইলেকট্রিক্যাল এনার্জি। একটা লস রে কয় আয়রন লস, একটা লস রে কয়া হয় আয়রন লস, আরেকটা লস রে কয় কপার লস, আরেকটা লস রে কয় এয়ার লস। এই লস গুলা কার মধ্যে হয়? ট্রান্সফরমারের মধ্যে। তোমরা কইতে পারো স্যার আয়রন লস জিনিসটা কি? দেখো এই কোডটা আয়রন দিয়ে বানানো, সিলিকন আয়রন কোড। যখন কারেন্ট ফ্লো করবো ইনপুটে বা আউটপুটে, ইনপুটে হইলে আলটিমেটলি আউটপুটে পাইনো আমরা কারেন্ট পাইনো, তখন এই কোড যেটা আছে সিলিকন আয়রন কোডটা গরম হইছে। আর গরম হইলে আমরা কইতে পারবো কিছু ইলেকট্রিক এনার্জি লস হইছে এজ হিট এনার্জি। যেহেতু কোডটা গরম হয়ে গেছে, তাইলে কি হইছে এখানে, কি এনার্জি জেনারেট হইছে বা ডেভেলপ করছে? হিট এনার্জি। তাইলে হিট এনার্জিটা আইলো কোন এনার্জির থেকে? কারণ এনার্জি ওয়ান ফর্ম থেকে অ্যানাদার ফর্মে কনভার্ট হয়। এখানে কোন ফর্মে কনভার্ট হইয়া হিট পাইছে আমরা, কোডটা গরম হয়ে গেছে, ইলেকট্রিক এনার্জি লস হইছে। আর দ্যাট লস অফ ইলেকট্রিক এনার্জি ইজ ট্রান্সফর্ম ইনটু হিট এনার্জি। যে ইলেকট্রিক এনার্জি লস হইছে এটা হিট এনার্জি হইয়া কোডটারে গরম করছে। এই লসটারে কয় আয়রন লস। আলটিমেটলি আয়রনের কোনো লস হইছে না, আয়রন লস হয় না। এখানে ইলেকট্রিক এনার্জি লস হইছে এজ হিট এনার্জি হিসাবে। ইলেকট্রিক এনার্জি লস হইছে আর ডেভেলপ করছে হইলে হিট এনার্জি। সিমিলারলি কপার লস, কপারের তার দিয়ে যে বানানো, কপারের তার দিয়ে বানানো, তো একটু করে দেখা যাবে কপারের কোয়েল গুলা গরম হয়ে গেছে। কপারের কোয়েল যেগুলা আমরা ইউজ করছি এখানে, এগুলা তার গুলা গরম হয়ে গেছে। আর কপারের তার যদি গরম হয় তাহলে আমরা বলবো আবার হিট প্রডিউস হইছে। আর লস হইছে কি? ইলেকট্রিক এনার্জি। হিট এনার্জি ডেভেলপ আর করছে কি লস হইয়া? ইলেকট্রিক্যাল এনার্জি। আর সেই লসটাকে কয় কপার লস। আলটিমেটলি ট্রান্সফরমারের মধ্যে কিন্তু লস আর কিন্তু ইলেকট্রিক এনার্জি। আর দুইটা কেসে আমরা দেখছি ইলেকট্রিক এনার্জি লস হয়ে আলটিমেটলি আমরা কি এনার্জি পাইছি? হিট এনার্জি। এয়ার লস কিটা? দেখো দুইটা কয়েলের মাঝখানে এখানে এয়ার আছে, এই জায়গাটার মধ্যে এয়ার আছে। এখানে যে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা, এটাই তো তারা এফেক্ট করতো। এখানের প্রাইমারির ম্যাগনেটিক ফ্লাক্স আমরা জানি মিউচুয়াল ইন্ডাকশনের সময় প্রাইমারির যে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা চেঞ্জ হয় এটা সেকেন্ডারি এফেক্ট করে। কিন্তু এখানে যদি 10 ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, এই এয়ারে একটু না একটু ম্যাগনেটিক ফ্লাক্স রে আটকাই দিব। এই মাঝখানের জায়গার যে এয়ার আছে এটা কিছু না কিছু ম্যাগনেটিক ফ্লাক্স রে আটকাই দিব। এইখানে 10-এর 10 যাইতো না, এখানে 9 গেল। কিছু ম্যাগনেটিক ফ্লাক্সটা কে আটকাই দিল? এয়ারে আটকাই। এয়ারে যদি ম্যাগনেটিক ফ্লাক্স কিছু আটকাই দিয়ে এখানে টোটাল ফ্লাক্সের এফেক্টটা যাইতো না। এটা আরেকটা লস। ম্যাগনেটিক ফ্লাক্স রে এয়ারে অপোজ করলো, পুরাটা টোটালটা ম্যাগনেটিক ফ্লাক্স রে যাইতে দিল না এখানে, বা চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্সটা পুরোপুরি এফেক্ট করতে পারছে না সেকেন্ডারিতে। এই লসটা হইছে ডিউ টু দা প্রেজেন্স অফ এয়ার। আর সেই লসটারে কয় এয়ার লস। ওকে, তাইলে 3 রকমের লস আছে: আয়রন লস, কপার লস, এয়ার লস ইন কেস অফ ট্রান্সফরমার। ঠিক আছে? এখন অনেক দূর থেকে যখন কারেন্ট বা ইলেকট্রিক পাওয়ার তখন ট্রান্সফরমারের ইউজ, যেমন আমরা কারেন্ট আয় মেঘালয় থেকে বা গুয়াহাটি থেকে কারেন্ট আয় 5 গ্রামে আয়, 5 গ্রাম থেকে হাইলাকান্দিতে আয়, এত দূর যখন কারেন্টটা ট্রাভেল করে বা ইলেকট্রিক পাওয়ার যখন ট্রাভেল করি আয়, তখন ট্রান্সফরমারের ইউজটা কি? ট্রান্সফরমারে কি করে? ভোল্টেজ বাড়াই দেয়। ট্রান্সফরমারে কি করে? স্টেপ আপ করিয়ে ভোল্টেজটারে বাড়াই দেয়। আর ভোল্টেজ বাড়াইলে আমরা জানি, একটু আগে বলছি, ভোল্টেজ বা ইএমএফ বাড়াইলে কারেন্ট কমে যায়। আর কারেন্ট যদি কমে যায় গিয়া, তে লস অফ হিট এনার্জি কম হইব। তবে কেমনে? আমরা জুল সিটিং এফেক্টটা পাইছি, H প্রপোর্শনাল I স্কয়ার। হিট যেটা কন্ডাক্টরের মধ্যে ডেভেলপ হয়, এটা কারেন্টের সঙ্গে স্কয়ারের প্রপোর্শনাল। এখন কারেন্টটা যদি কম হয়, তাইলে হিট যেটা প্রডিউস হইব কন্ডাক্টর বা ওয়্যার, যে ওয়্যার দিয়া কারেন্ট আর অনেক দূর দিয়া,
হাই টেনশন ওয়্যার যেটা আমরা করি, সেই ওয়্যারটার মধ্যে হিটও কমাইব, কিতা কমাই দিলে কারেন্ট কমাই দিলে, আর কারেন্ট কমাইতে গেলে কিতা বাড়ানি লাগবে, ইএমএফ বাড়ানি লাগবে। আমরা জানি ইএমএফ বাড়লে কারেন্ট কমে, ইএমএফ বাড়ানি মানে হইল যে স্টেপ আপ ট্রান্সফরমার। তাইলে অনেক দূর থেকে যখন ইলেকট্রিক পাওয়ার পাঠানো হয়, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন সেন্টারে বা ডিস্ট্রিবিউটিং সেন্টারে যখন পাঠানো হয়, তখন কি করে ট্রান্সফরমারে স্টেপ আপ করে, মানে ভোল্টেজটা অনেক বাড়াই দিই যাতে কারেন্টটা কম হইতে। আর কারেন্ট যদি কম হয় তাহলে হিট কম হইব, আর হিট যদি কম হয় তাহলে লস অফ ইলেকট্রিক এনার্জি এজ হিট এনার্জিও কম হইব, লস অফ ইলেকট্রিক এনার্জি এজ হিট এনার্জিও কি হইব, কম হইব। সুতরাং অনেক দূর থেকে যখন ট্রান্সমিশন হয় ইলেকট্রিক পাওয়ার, তখন ট্রান্সফরমারের একটা বিরাট ইউজ আছে। সে স্টেপ আপ করিয়ে ভোল্টেজ বাড়াই দিয়ে কারেন্ট কমাই দিয়ে, আর কারেন্ট কমলে যে তারের মধ্যে দিয়ে কারেন্ট হয় সেই তারটা কম গরম হইব, কারণ কারেন্ট কম, হিটও প্রডিউস কম হইব তারের মধ্যে। আর হিট যদি কম প্রডিউস হয় তাইলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইলেকট্রিক এনার্জি আইয়া পৌঁছতে পারবো। আর নাইলে কি হইব, আইতে আইতে কারেন্ট যদি বেশি থাকে তো হিটও বেশি হইব, তাইলে আইতে আইতে তারের মধ্যে দিয়ে হয়তো দূর থেকে আইতে আইতে সব ইলেকট্রিক এনার্জি খরচ হয়ে গেল না, বা ইউজ হয়ে গেল না এজ এ হিট এনার্জি, বা কনভার্ট হয়ে গেল না এজ এ হিট এনার্জি। ওকে, তাইলে বিরাট একটা রোল প্লে করে ট্রান্সফরমার ইন লং ডিস্টেন্স ট্রান্সমিশন অফ ইলেকট্রিক পাওয়ার। ঠিক আছে, তাইলে আজকে আমাদের ডিসকাশন এতটুকুই। আমরা নেক্সট ডেতে অন্য কিছু নিয়ে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।